আচ্ছা, আপনি আমেরিকায় যে সেম সেক্স ম্যারেজটা লিগালাইজ হলো, আগে 14টা স্টেটে ছিল, এখন 50টা স্টেটে। এখন আপনার এটা সম্পর্কে আপনার কি মনে হয়? এটা যেহেতু ওরা একটা গোত্র, একটা বিশেষ ধরনের গোত্র, ঠিকই করছে ইউএন। আচ্ছা, আর আপনার কি মনে হয় যে এইটা কি আমাদের দেশে কোনোভাবে সম্ভব? আমাদের দেশে ভাইয়া আসলে আমাদের দেশটা অনেক কিন্তু কি বলবো এটা কনজারভেটিভ, যার কারণে এখানে হবে না হবে। যদি হয় আপনার তখন অভিমতে কি থাকে? যদি হয় না, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আর কি আমাদের সমাজের জন্য আর কি এটা আর কি আসবে না আমার যেমন হয়। কিন্তু আসলে আপনার এটা অসুবিধা? হ্যাঁ, না, আমার কোনো অসুবিধা নেই। আপনার কি মনে হয় সেম সেক্স ম্যারেজটা যে চালু হলো এটা সম্পর্কে আপনার অনুভূতি? অ্যাজ এ বাঙালিয়ান হিসেবে আমি বলবো যে আমি এটা টোটালি রিভার্স সাইডে থাকবো। আর ওদের কালচার অনুযায়ী ওরা ওদের মানে যেভাবে দেশের অবক্ষয় হচ্ছে দিন দিন, আমাদের মানবতার অবক্ষয় হচ্ছে, কিন্তু ওদের পার্সপেক্টিভ থেকে ওরা ভালো আছে, ওরা রাইট, তো এটার পক্ষে। কিন্তু ব্যাপারটা একটু ইয়ে হয়ে গেল না, এটা অবক্ষয় বলছেন আবার ওটা ঠিক? আমাদের প্রেক্ষাপট থেকে আমি অবক্ষয় বলছি, অ্যাজ আচ্ছা, এ মানে মুসলিম আমাদের দেশে- পার্সন হিসাবে বা আমাদের কালচার হিসাবে আমি বলছি যে এটা মানবতার অবক্ষয়। আমরা তো এটার পক্ষে কখনো থাকবো না। হ্যাঁ, আমেরিকায় যে সেম সেক্স ম্যারেজটা চালু হলো এখন 50টা স্টেটে, তো আপনার রিয়াকশন থেকে এটাতে আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি এটা আসলে আমেরিকানরা তাদের অনুযায়ী তাদের এই আইনটা পাস করছে, তারা পিপল যেরকম চায় এটা তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমাদের পিপল বা আমরা আমাদের লোকালিটি হিসেবে আমরা যেভাবে পরিবেশে থাকি, এই পরিবেশ হিসেবে আমাদের সাথে এটা আসলে যায় না। ইভেন আমরা যদি আমাদের রিলিজিয়াস ম্যাটারে দেখি, আমাদের আমরা মুসলিম যারা আছি তাদের ধর্মে কিন্তু সেম সেক্স এটা ফরবিডেন। সো এটা আসলে আমাদের সাপোর্ট করা বা এর হিসাবে প্রাউড ফিল করা জিনিসটা আমাদের মধ্যে আসলে আসা উচিত না বা আসে না। আচ্ছা, আপনি কি বললেন ওদের লোক অনুযায়ী ঠিক আছে, তো ওদের পিপল এটা চায়। আমাদের দেশে যদি আস্তে আস্তে মানুষ এটা চাওয়া শুরু করে, তখন কি ব্যাপারটা আপনি কিভাবে দেখবেন তখন? যখন আমাদের দেশে এটা চাওয়া শুরু করবে, যদিও আমাদের দেশটা বলা হচ্ছে সব ধর্ম একসাথে সবাই থাকে, কিন্তু আসলে হিসাব করে দেখলে আমাদের দেশটা কিছুটা মুসলিম প্রধানই দেশ। আমাদের 90% বা তার বেশি পিপল আছে যারা মুসলিম। সো আইনটা যখন হবে, সবার মতামত আসলে চাওয়া, সবাই যে চায়, সবাই আমার মনে হয় না চাবে। যদি সবাই চায় সেটা তো পরের ব্যাপার। আমার মনে হয় না মানুষ যদি তার ধর্ম বা তার পরিবেশ বা তার বাবা মার থেকে যে শিক্ষা সেটা অনুযায়ী বড় হয়, তার কখনোই চাওয়া উচিত না সেম সেক্স ম্যারেজ, এটা আমাদের আইন হিসেবে। এখন এটা অন্যভাবে প্রশ্নটা করি, চাওয়া ব্যাপারটা তো আসছে, সাপোজ আমার মানে একটা মানুষ আরেকটা মানুষকে পছন্দ করে ফেললো, সে খুব বেশি কিছু ভাবলো না এবং বাই চান্স সেটা সেম জেন্ডার হয়ে গেল, আচ্ছা, তখন সে নিজেকে কি করবে? এখানে কিছু আমার এখানে একটা মতামত আছে। সেটা হচ্ছে, আমরা যেটা দেখি যে সেম সেক্স পছন্দ হয়ে যাওয়া, ভালো লেগে যাওয়া, বা আমরা বলি ভালোবাসা, তারা বলতে চায় যে ভালোবাসা সেক্স মানে না, যার সাথে হয় তার সাথে মিলল। কিন্তু আমার মতে আপনি দেখেন, চুম্বক জিনিসটা তো আপনি জানেন, চুম্বকের একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে। নর্থ পোল কিন্তু নর্থ পোলকে আকর্ষণ করে না, ওটা কিন্তু বিকর্ষণ করে। ও কিন্তু সাউথ পোলকে আকর্ষণ করে, যেটা আমাদের স্বভাবত। আমরা পুরুষ নারীদের প্রতি আকর্ষিত হই বা নারী পুরুষদের প্রতি আকর্ষিত হয়, এটা আমাদের সৃষ্টিকর্তা থেকে দেয়া। কিন্তু যদি আকর্ষণটা অন্য ক্ষেত্রে হয়, আমি তাহলে বলবো তারা মানসিকভাবে অসুস্থ, মেন্টাল পেশেন্ট। কারণ তাদের যে ভালো লাগা, ভালোবাসা বা পছন্দ হওয়া, এটা মেন্টাল কোনো ডিজিজের জন্যই বা কোনো পরিবর্তনের জন্য চেঞ্জ হয়ে সেম সেক্সের দিকে চলে গেছে। আরেকটা যে ছোট, এখন আপনার কি মনে হয় যে সেম সেক্স ম্যারেজটা যে চালু হলো আমেরিকায়, আপনার কি অনুভূতি এটাতে? দেখুন ভাই, আসলে এটা একদিক দিয়ে আপনি চিন্তা করবেন, আপনি কোন দিক দিয়ে চিন্তা করবেন? এটা মানবিক দিকে চিন্তা করলে হ্যাঁ, কারণ যারা গে তারা তো যখন পারছে না যে মেয়েদের সাথে মিলতে, তো তাদের অবভিয়াসলি তাদের জীবনের সুখ দরকার। কারণ তারা যদি ওই দিকে সুখটা পাচ্ছে, তো আমরা কেন তাদের অধিকারটা লঙ্ঘন করবো? যদি অন্য দিক দিয়ে চিন্তা করেন, হ্যাঁ, যে আমাদের দেশের কথা চিন্তা করেন, আমাদের দেশটা একটা ইসলামিক কান্ট্রি, তো এখানে এটা কোনোভাবেই সম্ভব না। এবার একটা ফ্রি সেক্সের দেশে আপনি কান্ট্রিতে চিন্তা করেন, তা অবশ্যই সম্ভব, হ্যাঁ, কোনো সম্ভব না। কারণ একটা মানুষ চাচ্ছে, সে তো আপনার কোনো ক্ষতি করছে না, তাই না? অবশ্যই ক্ষতি করছে না। তা আপনার পরিবর্তন সমাজে করছে না, স্যার একটা প্রাইভেট জিনিস, তো আপনি কেন এটা নিয়ে বাধা দিচ্ছেন? এটা আমার আর একটু সিরিয়াস নোটে একটা প্রশ্ন করি যে আপনি বললেন তো বাংলাদেশে এটা সম্ভব না, এখন আবার একটু আগে বললেন যে ওরা কারো ক্ষতি করছে না, তাহলে ক্ষতি না করলে আমাদের দেশে কি এটা সম্ভব, মানে একটা পর্যায়ে? দেখুন ভাই, এটা আমাদের দেশে আমার মতে হ্যাঁ, মানবিক দিক থেকে দেখলে হ্যাঁ ঠিক আছে, সম্ভব। বাট আমাদের দেশ যেহেতু একটা ইসলামিক কান্ট্রি, তো কোনোভাবেই সম্ভব না। কারণ আমি বলতেছি, সমকামিতায় একটা মারাত্মক পাপ আমাদের দেশে, এবং
আর মনে করেন বিধানে আছে, যে সৌদি আরবের বিধানে, ইসলামিক কান্ট্রির বিধানে আছে যে সমকামিতা যদি ধরা পড়ে তাকে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড দেওয়া যাবে, তাকে কেউ যদি মেরে ফেলে এটার কোনো পাপ হবে না, এই কথা। অ্যাকচুয়ালি এটা করাটা আমাদের যে ইসলাম ধর্ম এটার তো বিরুদ্ধে অ্যাকচুয়ালি। তো আমি মনে করি এটা হওয়াটা খারাপ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের সেন্স থেকে তারা রাইট। আর যখন আমাদের এই দেশে এটা আসবে তখন কি হবে? অ্যাকচুয়ালি তখন অনেক খারাপ কিছু হইতে পারে, যেমন দেখা যাচ্ছে যে আমাদের দেশের 80% মানুষ এটাকে সাপোর্ট করবে না। যারা এরকম সাপোর্ট করবে না তারা এটা এগেনস্টে চলে যাবে, এবং তখন আপনার দেখা যাবে যে একটা বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। তখন দেখা যাবে দুই ভাগ হয়ে যাবে মানুষ। হ্যাঁ, এটা একটা সমস্যা। আচ্ছা, আপনার কি মনে হয় যে একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে, মানে কোন জেন্ডার সেটা বাদ দিয়ে একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে, তাহলে কি এটা উচিত অবদান করে রাখা? ভালোবাসা তো আপেক্ষিক জিনিস, হ্যাঁ, এটা আসলে কোনো যুক্তি তর্ক দিয়ে তো আসলে বোঝানো যায় না। তো এখন যদি তারা যদি তাদের নিজেদেরকে পছন্দ করে সেটা তাদের বিষয়, বাট আমার কথা হচ্ছে যে আমি সেপারেট মানুষ, আমি আমার মতো। আমেরিকায় যে সেম সেক্স ম্যারেজ লিগ্যাল হলো 25টা স্টেটে, এইটাতে আপনার স্ট্যান্ডটা কোথায়? আপনি কি মনে করেন? আমি আসলে এই ধরনের এগুলো আসলে মানে বর্তমানে তো ওয়েস্ট এক্সিফিকেশন বলতে যেটা বোঝায়, আমি সেটাই মনে করি আর কি, যে এই ধরনের বিষয়গুলোতে আমি আসলে একমত না। বাংলাদেশে যদি এরকম শুরু হতে থাকে তখন আপনার কি মনে হয় কী হবে এবং আপনার স্ট্যান্ডটা কোথায় যাবে? যেহেতু এটাতে প্রোডাকশনের ব্যাপারটা নাই, মানে আমি প্রোডাকশন বলতে বুঝলাম যেটা জনসংখ্যার ব্যাপারটা, যেটা তো এখানে নাই, সুতরাং এবং জনসংখ্যা আমাদের এই উন্নয়নশীল দেশগুলোতে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং যেখানে এই ধরনের লিগেল মানে সেম সেক্স ম্যারেজ যেটা বলে, এটাতে আমাদের কিন্তু ওই যে একটা জনসংখ্যার যে ওয়েলথটা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সেখান থেকে আমি মনে করি না বাংলাদেশ সেটা খুব বেশি ফ্রুটফুল হবে। এবং আচ্ছা, এবার একটু ইমোশনাল জায়গাতে যাই। আপনি এটাকে কীভাবে দেখেন যে একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবেসে ফেলতেছে এবং তাকে বিয়ে করতে যাচ্ছে, তখন এই যে সেম সেক্স বা আলাদা সেক্স, এই বিষয়টা কতটুকু প্রাধান্য পাওয়া উচিত? না, ভালোবাসা তো এর অবশ্যই একটা ফিজিক্যাল ডিমান্ড থাকে। ভালোবাসা তার একটা ফিজিক্যাল ডিমান্ড থাকে, সেই ডিমান্ড থেকে যদি ব্যাখ্যা করি তাহলে তো এটা আমি মানতে পারি না। আচ্ছা, আমেরিকায় যে সেম সেক্স ম্যারেজটা চালু হয়েছে 50টা স্টেটে, এখন এটা পুরোপুরি লিগাল, এ সম্পর্কে আপনার স্ট্যান্ডটা কোথায়? আপনার কী বক্তব্য? আমি মেনলি এটাকে সাপোর্ট করি না। আমার কথা হচ্ছে যে যদি সমগোত্রীয়দের মধ্যেই চাহিদা পূরণ করা যেত তাহলে বিপরীত গোত্রের সৃষ্টি করার কারণটা কি? এখন যদি এটা বাংলাদেশে এই ট্রেডিশনটা চলে আসা শুরু করে, তখন আপনার অবস্থানটা কোথায় যাবে? আপনি কি মনে করেন যে আমাদের দেশের পরিস্থিতি থেকে তখন কেমন, মানুষ কীভাবে নেবে? আমাদের দেশের পরিস্থিতি আসলে এটা জনগণ সাপোর্ট করবেন, জনসমর্থনটা আসলে পাবেন। কারণ আমেরিকার সংস্কৃতি, ফ্রান্সের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। আমাদের প্রেক্ষাপট ভিন্ন, আমাদের পারিপার্শ্বিকতা ভিন্ন, আমাদের রুটগুলো ভিন্ন। আর হয়তোবা কিছু মানে সুনির্দিষ্ট বা একটা পার্টিকুলার অ্যাফেকশন থাকবে বা একটা এফেক্ট থাকবে, কিন্তু মেইনলি এটা রুটে যেতে পারবে, এটা গভীরতা পাবে। যখন এখানে প্রশ্নটা আপনাকে এভাবে করি, যদি যে আমার যে কোনো দেশে যে কোনো মানুষ যদি আরেকটা মানুষকে ভালোবেসে ফেলে এবং তখন যদি তার সাথে থাকতে চায়, এখানে অন্য মানুষের বাধা দেওয়ার আসলে যৌক্তিকতাটা এবং অধিকারটা কতটুকু? এখানে আসলে বাধা দেওয়ার মতো যৌক্তিকতার কারণ নাই, সবারই স্বাধীনতা থাকে। তো এখানে যেই কাজটা করতে চাচ্ছে তাকে হয়তো বা কিছু বোঝানো যেতে পারে, তাকে কনভিন্স করা যেতে পারে, বা তাকে এর সাইড ইফেক্টসগুলো জানানো যেতে পারে, বা নেগেটিভ ইফেক্টগুলো সম্পর্কে তাকে বোঝানো যেতে পারে। যদি তখন সে ফেরত আসে সেটা তার ব্যাপার, না আসলে এখানে আসলে বাধা দেওয়ার কিছু নেই। আচ্ছা, তো আমেরিকায় যে সেম সেক্স ম্যারেজটা লিগ্যাল হলো, এখানে আপনার স্ট্যান্ডটা কোথায়? আপনি কি মনে করেন পুরো বিষয়টা? আমার মনে হয় অ্যাজ লং এজ পিপল আর হ্যাপি উইথ ইট অ্যান্ড ওটা কারো পার্সোনাল পিসকে ব্রিচ করতেছে না, মানে নো ওয়ান শুড বি বদার অ্যাবাউট ইট। আর যদি বাংলাদেশে এরকম একটা ট্রেডিশন চালু হওয়া শুরু করে, তখন আপনার কি মনে হয় যে পুরো সোসাইটির কীরকম একটা ইম্প্যাক্ট করবে? দ্য এন্টায়ার টপিক ইজ অ্যাকচুয়ালি ট্যাবু। ফার্স্টে আমার মনে হয় যে রিজেকশন হবে, অনেক হাইপ ক্রিয়েট হবে অ্যান্ড মানুষ সেটা ইজিলি অ্যাকসেপ্ট করবে না। বাট
I guess যে এই প্রবলেমটা অনেক এক্সিস্ট করে মানে there are probably gays যারা বের করতেছে না যে they are gays because of the complexities of the society ভয়ে so but once it comes up it will take a lot of time because every revolt or every sort of movement took time but it ultimately I guess in the long run if it's more than আচ্ছা কিন্তু এখানে আমাদের দেশে একটা বিশাল সমস্যা আছে, সেটা হচ্ছে রিলিজিয়াস একটা বাইন্ডিংস আছে। এখন আপনার কি মনে হয় যে আমাদের দেশে যদি এলজিবিটি কমিউনিটি নিজেদেরকে শো করা শুরু করে তখন এই রিলিজিয়াস বাইন্ডিংয়ের বাইরে গিয়ে তারা কতটুকু ফাইট করতে পারে? আচ্ছা ফার্স্ট অফ অল আমার যেটা মনে হয় সেটা হচ্ছে রিলিজন হচ্ছে একটা পার্সোনাল চয়েস রাইট সো ধর একজন মানুষ যদি মনে করে যে আমি কে সো ওকে ফার্স্টে ভাবতে হবে যে ইজ ইট ফাইন ইজ ইট নর্মাল নাকি ওকে একটা চয়েস করতে হবে লাইক হি হ্যাজ টু মেক এ চয়েস রাইট ও যদি চুজ করে যে নো আমি রিলিজিয়াস এটাকে আমি ইনভ্যালিড ভাবতেছি আমার স্ট্যান্ডটা অ্যাজ আ পার্সন আই গেস রিলিজন ক্যান বি চেঞ্জ থিওরিজ তখন আমি যদি করি দেন ইটস ফাইন মানে অ্যান্ড রিলিজিয়াস ফ্যানাটিক্সটা না বল বাট অ্যাজ লং এজ লাইক ইউ ক্যানট টেক ফর গ্রান্টেড যে অন্য ফিলোসফি আপনি অন্য কারোর উপর চাপা দিতে পারেন এটাই তো হয় না, মানে আমরা সাধারণত তাই দেখে আসছি, দিস ইজ হোয়াট হ্যাপেন্স। ফর এক্সাম্পল আপনি মুসলিম হ্যাঁ আমি নন মুসলিম অ্যান্ড আই চুজ টু বি গে সো হোয়াট ক্যান ইউ ডু অন দ্যাট আই ক্যান ডু নাথিং, কিন্তু অনেক দেশে লাইফ সেন্টেন্স হয় জাস্ট বিকজ বিং গে এবং সমাজে অনেক রকমের হেস্তনেস্তের শিকার হতে হয়। আপনি যেটা বলছেন আপনার প্রবলেম হচ্ছে কিন্তু রিলিজনের নট দ্য স্টেটস পলিসি স্টিল নাও মানে এখন এটা বানানো হয় না রাইট সো মানে অ্যাজ লং এজ মানে এখন স্টেট পলিসিটা বানায় না ইট ডাজন্ট অ্যাকচুয়ালি মিন যে হ্যাঁ অথবা না করে কিছু হবে ইটস অন এ নিউট্রাল স্টেট অ্যাট প্রেজেন্ট সো আপনি আমার উপরে চাপা দিতে পারবেন না অ্যান্ড ইভেন if the Muslims অথবা স্পেসিফিক সব রিলিজনে মানা করা আছে আই থিঙ্ক দে উইল হ্যাভ টু মেক আ চয়েস যে আমি ওরা নিজেই বলবে যে আমি ওদের রিলিজনটাকে ফলো করবো নাকি আমি রিলিজনটাকে ফলো করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি অবশ্যই পক্ষে যাব লাইট আর আচ্ছা আপনি বিপক্ষে যাবেন, আর যদি তখন আপনার কি মনে হয় যে পুরো সোসাইটিতে কীরকম রিয়াকশন সৃষ্টি হবে? আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন আপনি বাংলাদেশের যে অবস্থা আপনি একটা সিম্পল ইস্যুতেই কিন্তু হচ্ছে যে মোটামুটি হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক ধরনের প্রেশার আসে তাই না ধর্মীয় দিক থেকে চিন্তা করলে অবশ্যই হচ্ছে যে বিশাল একটা প্রোটেস্ট ক্রিয়েট হবে। আমেরিকায় যে 50টা স্টেটে সেম সেক্স ম্যারেজ লিগাল হলো, এখন এটা সম্পর্কে আপনার অভিমতটা কি? অ্যাকচুয়ালি ওইটা আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রিজ যেহেতু তারা অনেকে ভালো লাগতে পারে যে যেমন দেখা গেছে একটা সেম জেন্ডারের কারো ভালো লাগছে অনেক যাওয়ার ফ্রেন্ডশিপ ছিল ওরা তো ওরা ওদের এটা সম্মিলন করতেই পারে বাট আমাদের দেশে এটা অ্যাকচুয়ালি লিগেল না ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। এখন এই যে ফেসবুকে তো আমরা এই যে প্রোফাইল পিকচার চেঞ্জ করতেছি, কথা হচ্ছে যে এখানে কতটুকু আমাদের এরকম করা যোগ্য, যেহেতু আপনি বললেন যে আমাদের এখানে আসলে এটা অন্যরকম না আমি মনে করি ও বাইরের দেশে করছে বাট বাংলাদেশে এটা করা উচিত না, একেবারে উচিত না, ব্যাপারটা আসলে আনলিগেল হয়ে যায় আমাদের দেশে। আমরা তো ওই প্রোফাইল পিকচার চেঞ্জ করার মাধ্যমে সাপোর্ট দেখাচ্ছি, এখন কেউ যদি সাপোর্ট দেখায় আমাদের দেশে পার্সোনালি আমি এখনো করিনি ব্যাপারটা। আচ্ছা, আর যারা করছে আপনার বন্ধুরা? আমার বন্ধুদের মধ্যে খাওয়াই দিচ্ছে। আচ্ছা তাহলে ঠিক আছে। আর হচ্ছে যে আপনার কি মনে হয় যদি বাংলাদেশে কোনোভাবে, যেহেতু আমেরিকা ছাড়া অনেক দেশে এরকম সেম সেক্স ম্যারেজ হচ্ছে, তো বাংলাদেশে যদি আস্তে আস্তে আসতে থাকে তখন বাংলাদেশে আমি একটা জায়গায় দেখছিলাম যেরকম হয়েছিল, তখন আপনি কি মনে হয় যদি অনেক সংখ্যক হারে হয় তখন আপনার কি মনে হয় যে সামাজিক পরিস্থিতির উপর কোন দাঁড়ায়? সামাজিক পরিস্থিতি আমার মনে হয় সামাজিক অনেক বিপর্যস্ত চলে যাবে সমস্যা। আর এখন আমাদের দেশের প্রেক্ষাপটে এটা নিয়ে কতটুকু আলোচনা করা যৌক্তিক এবং কথা বলা এবং সমর্থন করা অসমর্থন করা এখানেও কিছু বলা বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ এটা হচ্ছে মানুষের বায়োলজিক্যাল নিড, এটাকে যখন বায়োলজিক্যাল নিড বলতেছি তাহলে কোন জায়গায় সমন্বয়ের প্রতি আকৃষ্ট থাকে সেটাও তার বায়োলজিক্যাল নিড। তাহলে আমার যদি আমার অধিকার থাকে তাহলে তার নিড পূরণের অধিকার আছে, এখানে এটা তার অধিকারের এখানে এটা নিয়ে উন্নত করার আর এই যে ফেসবুকে যে একটা মানে আলোড়ন চলছে এই প্রোফাইল পিকচার চেঞ্জ করা এবং বুঝে না বুঝে সেটা, এটাকে আপনি কতটুকু পজিটিভলি দেখেন? এটা তারা কিছুটা হলেও মানুষের মাঝে ছড়াচ্ছে ব্যাপার। নেগেটিভিটিও কি ছড়াচ্ছে না? আমরা কমেন্টে দেখতে পাই অজস্র অনেক নেগেটিভ কমেন্ট। এখন আলোচনা এবং সমালোচনার মধ্যে থেকে ব্যাপারটা মানুষের মাঝে আলোচনার পরিস্থিতিতে পরিণত হচ্ছে, সেটাও একটা পরিস্থিতি।
আগে এটা এই আলোচনার মাঝেও ছিল সেটা আমি যেটা মনে করি যে সেন্সেক্স ম্যারেজ লিগালাইজ করা পজিটিভ কেননা এটা একটা মানুষের চাহিদা, কিছু মানুষের তো চাহিদা, এবং সেই মানুষের চাহিদাকে আমি কেন খাই? হ্যাঁ, যদি আমার চয়েস যদি হয় যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এবং এটা মানুষের একটা একদম মৌলিক চাহিদা বলেই আমরা আসলে ধরে নিই। হ্যাঁ, এটা আমার চাহিদা বা এটা একজনের চাহিদা, তাহলে যদি কারো সমলিঙ্গের প্রতি আকর্ষণ থাকে সেটাও তো একটা মানুষের চাহিদা। একজন মানুষের চাহিদাকে তো আমরা আসলে খারিজ করে দিতে পারি না, বা তাকে বিকৃত মস্তিষ্কও আমরা বলতে পারি না, কেননা যারা সমলিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করেন, হ্যাঁ, তাদের দ্বারা তো সমাজের কোনো ক্ষতি হচ্ছে না। তাই যেহেতু এটা তাদের আসলে চাহিদা, তাই অবশ্যই সেটা যদি এতদিন হচ্ছে আমাদের সমাজে আসলে এটা কিন্তু স্বীকৃতি দেওয়া হচ্ছে, তখন মনে হয় আমার কাছে মনে হয় যে এটার একটা প্রভাব সারা বিশ্বে। আসলে এই ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি হিস্ট্রিক্যাল জায়গা থেকে দেখি তাহলে কিন্তু এটা প্রাচীন গ্রিসের এই বিষয়টা ছিল, কিন্তু তৎকালীন সময়ে বিশেষ করে আমরা যদি অ্যারিস্টটলের পূর্ববর্তী সময় থেকে ব্যাপারটা খেয়াল করি, তখন কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ পুরুষ এবং একজন বালকের সঙ্গে এই ধরনের সম্পর্কের ব্যাপার আমরা দেখতাম, মানে আগে দেখেছি। ব্যাপারটা হচ্ছে যে আমার যেটা ধারণা যে এই যে প্রক্রিয়াটা চলে আসলো, আমরা যখন দেখলাম যে রোমান সভ্যতার সময়তে যখন আমার অনেক বেশি শ্রমিক বা যোদ্ধা প্রয়োজন ছিল, তখন কিন্তু এই বিষয়টাকে আবার সামাজিক মর্যাদাহীন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। অর্থাৎ পরবর্তীতে আবার দেখা যায় যে নারী পুরুষের বিবাহকে একটা সামাজিক মর্যাদা দেওয়া হয়, কারণ সেখানে একটা লেবার তৈরি হবার একটা জায়গা থাকে, প্রেক্ষাপট থাকে। এখন আমি এই বিষয়টাতে একটু জায়গা সন্দিহান। আমার কাছে এটা ব্যাপারটা মনে হয়, আমি যে বিষয়ের ছাত্র সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইটাকে যে একটা বলা হচ্ছে যে এটা কোনো ধরনের অসুস্থতা, সেটাকে আমি পুরোপুরি অস্বীকার করতেছি। এটা কোনো ধরনের অসুস্থতা না, এটা হচ্ছে একেবারেই একটি মানে প্রান্তিক বিষয় এবং একটি সাধারণ বিষয়, এটি হতেই পারে। তো প্রশ্নটি হচ্ছে এখানে কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য আছে কি এই ব্যাপারটা নিয়ে আমি একটু ভাবছি যে আসলেই রাজনৈতিক উদ্দেশ্য আছে না। কেন আমি বলছি, কারণ এই ম্যানেজটাতে কিন্তু কোনো ধরনের পুঁজিবাদী চিন্তা চেতনার জায়গায় শ্রমিক উৎপাদনের কোনো জায়গা নেই। অর্থাৎ আপনার এখানে কিন্তু একই লিঙ্গের মধ্যে যখন বিবাহ হবে তখন কিন্তু আপনার কোনো ধরনের ছেলে বা মেয়ে হবার কোনো সম্ভাবনা থাকে না, সেখানে অ্যাডাপ্ট করার একটা প্রক্রিয়া চলে। সেই জায়গায় আমেরিকা পরবর্তী 50 বছরে তাদের কোনো ধরনের কৌশলগত কারণে তারা এইটাকে কেন জনপ্রিয় করছে এটা নিয়ে আমি আসলে কোনো ধরনের সিদ্ধান্তহীনতার জায়গায় সিদ্ধান্তের জায়গায় পৌঁছাতে পারছি না। এটা আমি ধরতে পারছি না যে কেন তারা এটাকে উৎসাহিত করছে, যদিও তাদের বর্তমান যে অর্থনৈতিক স্ট্যান্ড সেটার সঙ্গে এটা যায়। আর এটা কথা প্রসঙ্গে আমেরিকা ছাড়াও বাইরের দেশে কিছু হচ্ছে লিগালাইজ, যদি বাই চান্স বাংলাদেশে আস্তে আস্তে লিগালাইজ করা শুরু করে, তখন আপনার কি মনে হয় যে পুরো আমাদের সামাজিক প্রেক্ষাপটে কীরকম ইম্প্যাক্ট করবে? এটা হচ্ছে আপনার যদি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট এখনও সেই ধরনের জায়গায় পৌঁছায় নাই। এখন প্রশ্নটা হচ্ছে এটা হইলে কি আমাদের জন্য ভালো হবে কি মন্দ হবে। আমি এই জায়গা থেকে যদি ব্যাখ্যা করি, আমাদের সামাজিক প্রেক্ষাপট বা আমাদের যদি সংস্কৃতিগত জায়গায় বলি, হয়তোবা ইতিহাসবিদরা এটাকে গোপন করতে পারে, আমাদের সংস্কৃতিতে এটা ছিল কি ছিল না আমি জানি না। যদি এই বিষয়টা না থেকে থাকে, আমি মনে করি না এই বিষয়টাকে খুব বেশি সামাজিক মর্যাদাকরণের জায়গায় নিয়ে যাওয়া উচিত হবে। তবে একটা প্রশ্ন এই জায়গায় আছে, এই ম্যারেজটার যে জায়গায় আপনি যদি বাইসেক্সুয়াল হন কিংবা আপনি যদি ধরেন যে আপনি সমকামী হন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো উপায়েই অপর সেক্সের কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারবেন না। অর্থাৎ প্রশ্নটা আসবে সামাজিক স্বীকৃতির জায়গায়। আপনি কিন্তু ঠিকই সমকামী হলে আপনার সেক্সুয়াল আচরণটা ওইভাবেই কনভার্টেড হবে। প্রশ্নটা কিন্তু এই জায়গায় না যে আমি ভাই সমকামী হলে অন্য কোনো আমার বিপরীত জাতীয় লিঙ্গের প্রতি আকর্ষিত হব, আমি সেইভাবেই হব। কিন্তু এখানে সামাজিকভাবে মর্যাদাকরণে যখন প্রশ্নটি আসে, এটির সঙ্গে অবশ্যই একটি রাজনৈতিক সম্পর্ক আছে এবং সামাজিক সম্পর্ক আছে। আমি বলতেছি সেই জায়গায় দাঁড়ায় আমার কাছে যেটা মনে হয়, এটাকে খুব বেশি এখনই মনে হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে খুব বেশি এই বিষয়ে খুব বেশি অবস্থান তৈরি করা উচিত হবে। এটাকে আরও অপেক্ষা করে তারপরে সিদ্ধান্ত আসা উচিত হবে। আমেরিকায় যে সেম সেক্স ম্যারেজটা লিগালাইজ হলো, এটা নিয়ে আপনার কি মনে হয়? আমার মনে হয় ফার্স্ট অফ অল আমেরিকা ইজ প্লেইং এ ভেরি পলিটিক্যাল গেম রাইট হিয়ার। যে আমেরিকার যে সিচুয়েশনটা, আমেরিকায় শুধু আসলে সেম সেক্স ম্যারেজটা ওরা লিগালাইজ করে না, এটার যে আইনের আরও 5টা সাবসেকশন আছে,
5টা সাবসেকশনে সে কিন্তু তারা একই সাথে লেসবিয়ান, গে, ট্রান্সেক্সুয়াল অ্যান্ড বাইসেক্সুয়াল সবাইকেই ইয়ে করছে। আমেরিকার এই মুহূর্তে যে ইকোনমিক সিস্টেমটা দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমেরিকার কমপ্লিট ইকোনমিক সিস্টেম কিন্তু দুইভাবে চলতেছে। এক হচ্ছে ইন্টারনাল হচ্ছে ট্যাক্সেশন, আর একটা হচ্ছে এক্সটার্নাল দিক থেকে তারা যে রিসোর্সগুলো আনতেছে ওয়ারের মাধ্যমে। বেসিক্যালি আমেরিকা ইজ এ ওয়ার ইকোনমি রাইট নাও। আমেরিকা ইজ রানিং ওয়ার্স বিভিন্নভাবে, তারা সেইখান থেকে রিসোর্স কালেক্ট করতেছে, নলেজ কালেক্ট করতেছে। আমেরিকা ইজ এ গ্যাদারিং ইকোনমি যেটাকে বলে। আমেরিকার ওয়ার চালাইতে গেলে বেসিক্যালি কি দরকার? সোলজার তো দরকার। এখন হোমোসেক্সুয়ালিটি বা বাইসেক্সুয়ালিটি ইজ নাথিং নিউ। ফার্স্ট অফ অল আমাদের সবাইকে যারাই এটা নিয়ে কথা বলি আমাদের সবার একটা কমন ধারণা যে মেবি হোমোসেক্সুয়ালিটি ইজ সামথিং নিউ, এটা হচ্ছে মডার্নিটি। বা অনেককে আমি ফেসবুকে বা যে কোনো জায়গায় তর্ক করতে দেখছি যে এইসব উগ্র আধুনিকতার আমার দরকার নেই। তাদেরই জ্ঞাতার্থে বলতে চাই যে homosexuality is nothing new. It has been in human society for at least from BC, মানে before Christ যেই জায়গাটাকে বলা হয়, ancient Greece, ancient Rome, even কেনিয়ার অনেক কালচারে এখনো পর্যন্ত হিউম্যান মেল ফিমেল সেক্সুয়ালিটিকে ট্যাবু দেখা হয়। এবং যেই কারণে আমরা সেক্স করি ফর ফান, টু শো আর এক্সপ্রেস আওয়ার লাভ অর টু মানে কনজামেট আওয়ার লাভ, এরকম একটা যে কারণে সেক্সুয়াল অ্যাক্টিভিটিগুলো করা হয়। কেনিয়ার অনেক ট্রাইব আছে যেমন মুসম্বো, বুরো, এই ট্রাইবগুলোতে মেল ফিমেল সেক্সুয়ালিটি ইজ ফ্রাউন্ড আপন, এবং তারা একমাত্র তখনই সেক্স করতে পারবে যখন তারা বেসিক্যালি এই কাজটা করবে হচ্ছে ইয়ে করার জন্য, সন্তান উৎপাদনের জন্য। এবং তারা করার সময় কিন্তু বেসিক্যালি গ্রাম থেকে বের হয়ে চলে যায়, একদম বনের এক কর্নারে গিয়ে তারা নারী পুরুষ মিলিত হয়ে চলে আসে, যে নোবডি শুড নো অ্যাবাউট। সেই সমাজগুলোতে কিন্তু হোমোসেক্সুয়ালিটি এট দিস মোমেন্ট এজ এ খুব মানে হঠাৎ করে আমাকে প্রশ্নটা করেছে, আমার তাদের নামটা মনে নাই, বাট এভান্স প্রিচার্ডের একটা এথনোগ্রাফি, মাহফুজ ইউ শুড হেল্প মি অন দিস, এভান্স প্রিচার্ডের একটা এথনোগ্রাফি আছে আই গেস, নামটা যদি হিট করতে পারিস ভালো হয়। তো ওই রকম একটা এথনোগ্রাফি আছে, আমাকে সময় দিলে হয়তো আমি পরে এটার রেফারেন্স দিয়ে দিতে পারবো আপনাদেরকে। তো সেই সমাজগুলোতে কিন্তু হোমোসেক্সুয়ালিটি ইজ দ্য অ্যাকসেপ্টেড নর্ম। কেন বলছি এই ঘটনাটা অ্যাকসেপ্টেড নর্ম? যে ওখানে হেটেরোসেক্সুয়ালিটি ইজ ফাউন্ড আপন। আমরা যেমন আমাদের সোসাইটিতে মোস্ট অফ দ্য পিপল হেটেরোসেক্সুয়াল বলে আমরা হোমোসেক্সুয়ালদেরকে খুব একটা পেরিফেরিতে ঠেলে দিই, ঠিক একই ঘটনাটা উল্টাভাবে ঘটে এই ধরনের ট্রাইবগুলো, হেটেরোসেক্সুয়ালদেরকে পেরিফেরিতে ঠেলে দেওয়া। সো অনেকে যারা এই আইন করাটির বিপক্ষে, তাদের বিপক্ষে আমার যুক্তিটি হচ্ছে এরকম যে আইনটা দরকার ছিল আসলে, কারণ সমাজ বাস্তবতা পরিবর্তনশীল, প্রতিনিয়ত পরিবর্তনশীল, এবং সমাজ বাস্তবতা বিষয় মূলত আমাদের নুয়েরদের মধ্যে নুয়ের সমাজে এই জিনিসটা দেখা যায়। তো সমাজ বাস্তবতা এরকম প্রতিনিয়ত পরিবর্তন হয়, এবং আমি বলতে পারি না যে আজকে আমি সংখ্যাগরিষ্ঠ আছি, কালকে বলতে কনসিডার হান্ড্রেডস অফ ইয়ার্স, থাউজেন্ডস অফ ইয়ার্স, কালকের মধ্যেও আমি যে সংখ্যাগরিষ্ঠ থাকবো সেটির কোনো গ্যারান্টি আমার কাছে নেই। তো সোসাইটিতে যদি এই চেক অ্যান্ড ব্যালেন্সই না থাকে, যে সংখ্যাগরিষ্ঠ যা খুশি তাই কি তাহলে করে বেড়াবে, এই চেক অ্যান্ড ব্যালেন্সই যদি না থাকে তাহলে সোসাইটি কিন্তু দিন শেষে ফাংশন করতে পারবে না। কারণ মানুষ হিসেবে আমি যেই চিন্তার অধিকারী হই না কেন, আমার এই পৃথিবীতে বেঁচে থাকার একটি অধিকার আছে। তো আমি আমার মানে যৌনতার ইয়েটি ভিন্ন হতে পারে, আমি একজন পুরুষকে ভালোবাসতে পারি, নারী হয়ে নারীকে ভালোবাসতে পারি, কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠরা কি আমাকে মেরে বসবে কিনা, ঘটনাটি সেখানে, মানে আমেরিকার এই জায়গাটা থেকে আমার সমর্থনের জায়গাটি এখানে। এখন আমেরিকার ক্ষেত্রে একটা প্রশ্ন অন্যভাবে করি আমি। হ্যাঁ শিওর, যে আপনি বললেন যে আমেরিকা ওয়ার দিয়ে ওয়ার ইকোনমি, হ্যাঁ ওটার ব্যাখ্যাটা দেওয়া হয়। আচ্ছা, এখন আমি যদি এরকম বলি যে তারা লিগালাইজ করলো, হ্যাঁ, এবং ফলে তাদের কি হচ্ছে, কোনো সন্তান উৎপাদন হচ্ছে না। সন্তান উৎপাদন, আমি আপনার প্রশ্নটা মনে বুঝতে পারছি, আবার তো বলুন। সন্তান উৎপাদনের মেইন জায়গাটির প্রশ্নটির উত্তর হচ্ছে যে ম্যারেজ বেসিক্যালি সন্তান উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেটা ম্যারেজের, আমি নিজে যখন বিবাহের পদ্ধতির উপর আমার নিজের গবেষণাগুলো চালিয়েছি, আমি একটা খুব চমৎকার জিনিস লক্ষ্য করেছি। সেই জিনিসটি হচ্ছে যে, চমৎকার বলবো না, আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে ম্যারেজ সম্পর্কে আমাদের মনে ধারণাটি কী দেওয়া হয়, এটি হচ্ছে প্রেমের বহিঃপ্রকাশ। বা অ্যারেঞ্জ ম্যারেজেও কিন্তু বলা হয় যে তোমরা দুজন আছে, ঠিক আছে, চিনো না একজন আরেকজনকে, প্রবলেম নাই, বিয়ে করে ফেলো, পরস্পর একদিন সম্পর্ক ভালো হয়ে যাবে। মূলত সমাজ ব্যবস্থার ওদের সম্পর্ক ভালো হইলো না, তারা প্রেমে পড়ছে বা কি করছে, এটা নিয়ে সমাজ ব্যবস্থা মোটেও মাথা ঘামায় না। সমাজ ব্যবস্থার দরকার কি? মূলত সমাজ ব্যবস্থা এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য তৈরি হলো। সমাজ এখন মানুষের মাথার উপরে একটি ক্ষমতা কাঠামো হয়ে বসে গেছে। সমাজ কাঠামো থাকলে যে সমস্যাটি হয় যে একটি কাঠামো একটি নির্দিষ্ট সুবিধাভোগী শ্রেণী তৈরি করে, সে যে কোনোভাবে সুবিধাভোগী শ্রেণী হতে পারে, অর্থের দিক থেকে হতে পারে, ক্ষমতার দিক থেকে হতে পারে, প্রভাবের দিক থেকে হতে পারে।
কাঠামোর চরিত্র হচ্ছে সেই কাঠামোটিকে বারবার পুনরুৎপাদিত করা, এবং ম্যারেজে এই জিনিসটি অত্যন্ত চমৎকারভাবে হয়। কীরকম? ম্যারেজের মাধ্যমে একজন পুরুষ স্বামী হয়ে ওঠেন। স্বামী শব্দটির ব্যুৎপত্তি যদি আপনারা দেখেন, বাংলা সংস্কৃতি শব্দের স্বামী মানে কিন্তু প্রভু, এবং স্ত্রীর যে মানেটি সেটি কিন্তু সেবিকা। তো সেই জায়গা থেকে মানে শব্দের যে রাজনীতিটি হয় প্রতিদিন, যেমন যেই মহিলা এবং ছেলেকে বিয়ে দেওয়ার সাথে সাথে যেই মা এতদিন অত্যাচারিত ছিলেন তিনি এখন অত্যাচারীর ভূমিকায় পদার্পণ করেন, বা তিনি এখন ক্ষমতাটি পেয়ে যান যে তিনি এখন ছেলের মা। আমি যখন হবিগঞ্জে কাজ করছিলাম তখন আমি নারীর যে স্বাস্থ্য নিয়ে একটি কাজ করেছিলাম, যে পেটে বাচ্চা হলে আপনারা কি করেন, আপনারা কি দায়ের কাছে যান নাকি হসপিটালে যান? এই প্রশ্নটির উত্তর আমি 55% কাছ থেকে পেয়েছি শাশুড়ি আম্মা যা বলে। এবং শাশুড়ি আম্মা বলেন যে আমরা নিজেরা রান্নাঘরে রান্না করতে করতে আমাদের পোলা বিয়ানোর সময় চলে আসছে, আমি ঘরে গিয়ে পোলা বিয়ে আবার কাছে এসে বসছি, তোমাদের বাবা আবার আজকাল কেন হসপিটালে যাওয়া লাগে? এই জিনিসটি কেন হয়? নারীর এই যে একটি মানে সার্ভাইলিটি, যে তাকে সাবসার্ভিয়েন্ট হতে হবে, তাকে একটু মাথা নিচু করে থাকতে হবে, এটির কারণটি কি? লক্ষ্য করে দেখবেন আমাদের মাতৃভাষাটা কি? আমরা মাতৃভাষা বলতে বুঝি বাংলা। দেশটি কি মায়ের দেশ, দেশ কি মা। অর্থাৎ আমাদের সংস্কৃতি আমরা নিজেরা যা শিখি, আমাদের ভাষাটি সংস্কৃতিটি প্রথম কিন্তু আসে মায়ের কাছ থেকে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটি কি? এখন লক্ষ্য করে দেখবেন অর্থনৈতিক ব্যবস্থাটি কিন্তু পুঁজিবাদ, সম্পূর্ণভাবে পুঁজিবাদ। অর্থনীতি এবং সংস্কৃতির একটা মানে চক্রাকার সম্পর্ক আছে। অর্থনীতি সংস্কৃতিকে প্রভাবান্বিত করে প্রথমে, এবং সংস্কৃতি আবার অর্থনীতিকে প্রভাবান্বিত করে। এমনভাবে দুজন চলতে থাকে যে সংস্কৃতি এবং অর্থনীতি নিজের জায়গায় সমান্তরালভাবে চলতে থাকে, যেটা চলছিল সেটাই চলবে। প্রতিবাদের জায়গাটি নেই বা বেরিয়ে হয়ে আসার জায়গাটি নেই। আজকে আমি শোষিত হচ্ছি সেটি বলার জায়গাটি নেই। কেন নেই? কেন এই জায়গাটার গ্যারান্টি আমি দিয়ে দিই? আমরা সবাই কিন্তু মেনে নিই আমাদের এই অবস্থাটি। এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। এই স্বাভাবিকত্ব আমাকে কে শেখায়? আমার মা শেখায় প্রথমে। আমাদের ভাষাটি শেখায়, আমার ভাষাকে শেখায় আমার মা শেখায় প্রথমে। ওনাদের টপিকে যাচ্ছি এখন। আমেরিকা ওয়ার ইকোনমি, সন্তান উৎপন্ন হওয়ার জন্য আমেরিকাতে ম্যারেজ দরকার নেই। আমেরিকা একটি অত্যন্ত ধনী রাষ্ট্র। আমেরিকায় সন্তান উৎপাদনের জন্য গর্ভ আজকাল ভাড়া পাওয়া যায়, সারোগেট ভাড়া পাওয়া যায়। তাদের অর্থনৈতিক ব্যবস্থা সন্তান উৎপাদনের জন্য ম্যারেজ খুব একটা দরকার নেই। তাদের অর্থনৈতিক ব্যবস্থা মানে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ম্যারেজের মধ্যে পুঁজিবাদের সম্পূর্ণ রূপ, মানে গর্ভের থেকেই একটি সন্তানকে, একটি শিশুকে পুঁজিবাদী তৈরি করে বের নিয়ে আসার প্রক্রিয়াই তো বিবাহ। আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থা সেটি দরকার নেই, কারণ আমেরিকাতে আজকাল বাচ্চা কিনতে পাওয়া যায়, মানে অ্যাডপশন পাওয়া যায়। কিন্তু অ্যাডপশন কিভাবে হয়? না, আমাদেরকে তো মূলত যেতে হবে হচ্ছে পেছনে। হ্যাঁ, আমরা অ্যাডপশন নিচ্ছি, একটি শিশুকে যত্ন নিচ্ছি, কিন্তু দিন শেষে আমাকে কিছু ডোনেশন দিলে আমার অ্যাডপশনটি তাড়াতাড়ি হয়। মানে আমি সরাসরি বেচাকেনা করলেই যে বাজার হয়ে গেল সেটি তো নয়। বিভিন্নভাবে বাজার হতে পারে। আমি স্ট্র দিয়েও জুস খেতে পারি, আমি সরাসরি গ্লাস থেকেও খেতে পারি। আমেরিকা একটি খুব পেঁচানো স্ট্রর আবিষ্কার করছে, যেটাতে আমি মূলত বলতে পারি না তুমি শালা বাজারে কেনা বেচা করো। আজকাল মেয়েদের ভার্জিনিটি বিক্রি হয়, যেটা বাংলাদেশেও হয়। কিন্তু আমার মেয়ে কুমারী, এই কথাটি প্রমাণ করার জন্য বাবা মা যেন বিয়ের বাজারে উঠে পড়ে লাগেন যে কেন অত্যন্ত দামি পাত্রে বিবাহ হবে। এটি পুঁজিবাদের মানে ফলাফল। আসলে এটি ভালো না খারাপ সেটি বিচার দর্শক শ্রোতা সবার উপরে, কিন্তু এটি পুঁজিবাদের মূলত ফলাফল। আমেরিকার অবস্থাটি, অর্থনৈতিক অবস্থাটিতে আজকাল গর্ভ ভাড়া পাওয়া যায়, আজকাল পুরুষের শুক্রাণু ভাড়া পাওয়া যায়। তো সুতরাং যিনি লেসবিয়ান কাপল তাদেরও শুক্রাণুর অভাব হবে না, যারা গে কাপল তাদেরও গর্ভের অভাব হবে না। সুতরাং আমার শ্রমিক উৎপাদন তো হচ্ছে। আমেরিকায় সেই অসুবিধাটি নেই। আজকে বাংলাদেশ যদি, এবং এটি মনে রাখবেন, রাষ্ট্র ব্যবস্থা আজীবনই অর্থনৈতিক ব্যবস্থার সাথে মিলে চলে, সেটি বাংলাদেশ হোক, আমেরিকা হোক, সৌদি আরব হোক। আজকে সৌদি আরবের রাষ্ট্র ব্যবস্থা এই কারণেই এখনের মতো শিরোচ্ছেদ পাথর মারা রয়ে গেছে, কারণ সেটি সৌদি আরবের রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখছে, সৌদি আরবের ক্ষমতাভোগী শ্রেণীটিকে টিকিয়ে রাখছে। বাংলাদেশ আজকে এই দিকে যাবে না, কারণ বাংলাদেশ যদি আজকে ওই অবস্থানটি তৈরি হয় অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে। আজকে যদি আমি বাংলাদেশ কিন্তু খুব সহজেই আজকে পারে, হ্যাঁ, সমকামী বিবাহ বৈধ, এবং বাংলাদেশ সমকামী কমিউনিটি আছে। আমি নিজে তাদের সাথে কাজ করেছি, অ্যাক্টিভ কমিউনিটি আছে। আমি নিজে তাদের সাথে কাজ করেছি, গবেষণা করেছি। অ্যাজ এ নিবিজ্ঞানী আমি অনেক কিছু করেছি তাদের সাথে। কিন্তু সরকার তাদের অস্তিত্ব জানে, ভালো মতোই জানে, এবং তাদেরকে সুরক্ষার ব্যবস্থাও আছে। কিন্তু সরকার সরাসরি কখনো বলেন না যে আমি তাদের অস্তিত্ব স্বীকার করে নিচ্ছি। কারণ বাংলাদেশের একটি হচ্ছে মিডিয়ার অপব্যবহার অর্থনৈতিকভাবে, যে বাংলাদেশের মিডিয়াতে আজকে যারা শক্তিশালী তারা হচ্ছে সম্পূর্ণভাবে জেনে শক্তিশালী নয়। এবং বাংলাদেশে এখনও চাঁদে সাইদি হুজুরের মুখ দেখা যায়।
ওই গবেষণাটি, ওই সেন্সটি আমাদের মধ্যে এখনো তৈরি হয়নি যে আসলে কি চাঁদে যে কারো মুখ দেখা যাওয়াটা সম্ভব কিনা, বা এখনো আমরা সেই মানে সত্য যুগে বসবাস করি কিনা যেখানে একজন নবী বা অবতারের পক্ষে একটি মাজেজা দেখা দেওয়া সম্ভব, সেই জায়গাটিতে আমরা আছি কিনা আমরা জানি। আর বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে এখনো একজন ক্রিকেটার তার বোনকে নিয়ে সেলফি দিলে সেখানে কটু কথা, ঠিক বলবো না, কটু কথার অনেক ধরন আছে, সেখানে সরাসরি কথাটি চলে যায় কামনার দিকে, লালসার দিকে। আমাদের চিন্তাভাবনা এখনো আমরা ওই ক্লাস 6, 7 বা 9, 10-এ ওঠার পর যে সদ্য যৌবনপ্রাপ্ত বালকটি যে চিন্তাটি করে সেটির বাইরে আমরা এখনো বের হতে পারি। আমাদের এখনো চিন্তা যে দিন শেষে সুন্দরী বউ লাগবে যেখানেই পড়াশোনা করি, এবং ভার্জিন, মানে আমরা এখনো ভার্জিনিটির গর্ত থেকে বেরোতে পারিনি। এটি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, কারণ আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের ওভাবে শিখিয়েছে তুমি সারা জীবন নিজের স্যাক্রিফাইস করো, নিজের ফুটবল খেলা বাদ দাও, ভালো ফুটবল খেলা দরকার নেই, ভালো গল্প লেখা দরকার নেই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। ইভেন আমি নিজে নির্বিজ্ঞানী, এই নির্বিজ্ঞানী হওয়ার পরটি অত্যন্ত বন্ধুর ছিল, এখনও আছে, এখনও আমাকে অনেক ধরনের কথা শুনতে হয়, এরকম ঘটনা। এবং সেটির বিনিময়ে আমাকে কি দেওয়া হচ্ছে, বিনিময়ে বলা হচ্ছে তুমি একদিন অনেক অর্থশালী হবা, সুন্দরী বউ পাবা। সব কিছু ঘুরে ফিরে কিন্তু সেই অর্থনৈতিক ব্যবস্থার সংরক্ষণের দিকে চলে যায়। এবং সেটি যেমন বাংলাদেশের ক্ষেত্রে সত্য, সেটি আমেরিকার ক্ষেত্রে সত্য, সারা বিশ্বের ক্ষেত্রে সত্য, পুঁজিবাদী সমগ্র বিশ্বের জন্য সত্য। প্রত্যেকটি দেশ সিদ্ধান্তগুলি নেয় তাদের পুঁজি বা তাদের অর্থনীতি যেন টিকে থাকে। আমেরিকার পক্ষে আজকে লেসবিয়ান গে এদেরকে স্বীকার করে নিয়ে শ্রমিকে তাদের কোনো ভাটা পড়বে না, কারণ অর্থনৈতিক ব্যবস্থাটি তার সেই ব্যবস্থা তৈরি করে দিয়েছে। আমাদের অর্থনীতি এখনো সেই ব্যবস্থাটি তৈরি করতে পারেনি। ঠিক সেই কারণে এটি বাংলাদেশের জন্য হয়তো বা এখনো মেনে নিতে কষ্টকর হতে পারে। আজ থেকে 50 বছর পরে কি হবে সেটি দেখা দরকার। থ্যাংক ইউ। সমকামিতা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই এবং আপত্তি থাকা উচিত না। মানুষের সম্পর্কের যে কোনো রকম বৈচিত্র্যকে আমি সমর্থন না করি, কিন্তু বাধা দেওয়ার বিপক্ষে অবশ্যই, বাধা দেওয়াকেই আমি সমর্থন করি। সেই জায়গা থেকে অবশ্যই সমকামিতা বা এই যে মানুষের যে নারী পুরুষ উভয়ের প্রতি যে আগ্রহ, মানে বা বাইসেক্সুয়ালিটি, আমার কোনো দ্বিমত পাই। তবে আমার প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে মানে বিয়ে তো একটা প্রতিষ্ঠান, এবং নারী পুরুষের যে যৌনতা, এটা একটা প্রাতিষ্ঠানিক জায়গায় নিয়ে যায়, এবং নারী পুরুষের যে খুব স্বতঃস্ফূর্ত একটা সম্পর্ক, সেটাকে একটা প্রাতিষ্ঠানিক জায়গায় নিয়ে যায়, একটা কাঠামোর মধ্যে সেটাকে ফেলে যায়। তো আমার প্রশ্নটা হচ্ছে যে ইউরোপের মতো একটা জায়গায় যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো একটা স্বীকৃত বিষয়, এটা আমরা সবাই জানি, এখানে বিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় না, সেখানে যারা লেসবিয়ান অথবা যারা বাইসেক্সুয়াল, তারা কেন বিয়ে নামক একটা প্রতিষ্ঠানের ব্যাপারে তারা কেন তাদের সম্পর্কের মানে স্বীকৃতির জন্য প্রতিষ্ঠানের দ্বারস্থ হচ্ছে, এটা আমার প্রশ্ন। আমি অন্তত আশাবাদী হতে পারতাম যদি তারা প্রতিষ্ঠানকে এড়িয়ে তারা যদি নিজেরাই লড়াই করে যদি এসব নিয়মকানুন বা বিয়ে নামক প্রতিষ্ঠান এগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করে যদি নিজেরাই নিজেদের মানে সক্রিয়তা বজায় রাখতে পারত, নিজেদের মতো করে একটা সম্পর্ক দাঁড় করাতে পারত, তাহলে বরং আমি অনেক বেশি আশাবাদী হতে পারতাম এবং আমি এটাকে অনেক বেশি ইতিবাচক মনে করতাম। আমেরিকায় যে সেম সেক্স ম্যারেজ লিগাল হলো, আপনার এই সম্পর্কে কী মনে হয়, কী মতামত? আসলে আমি এটাকে পজিটিভই দেখি, এখানে নেগেটিভ দেখার কিছু নাই। কথা হচ্ছে গিয়ে একটা ছেলে জন্মের পর থেকে যদি সে তার ডিএনএটা তো মানে ওইভাবেই বিল্ড আপ হয়, যেমন একটা ছেলে জন্মের পরে যখন তার একটা বয়সন্ধিকাল শেষ হয়, তারপরে সে মনে করে যে তার জন্য একটা মেয়ে পারফেক্ট, তো সেইখানে এসে যদি সে মনে করে যে তার জন্য একটা ছেলে পারফেক্ট, তো এখন সে মনে মনে পুরোপুরি একটা ছেলে নিয়ে কল্পনা করতেছে, ছেলে নিয়ে চিন্তা করছে। তো আমার মনে হয় যেটা যদি সে একটা ছেলে নিয়ে হ্যাপি হয়, তাহলে মনে হয় না বাবা মা বা ফ্যামিলি কিংবা সোসাইটি তার হ্যাপিনেসটুকু খুঁজে দেবে, কারণ যার যার হ্যাপিনেস তার নিজেই খুঁজে নিতে হয়। কারণ সে যদি একটা ছেলে নিয়ে থাকতে পারে বা কোনো মেয়ে যদি মেয়ে নিয়ে থাকতে পারে, এটা তো যার যার নিজের হ্যাপিনেস, সেখানে নিশ্চয়ই আমাদের কিছু বলার কিছু নেই। এখন আর ফেসবুকে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে একটা চল আসছে এবং কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি নেগেটিভ বেশি এবং পজিটিভ কিছু থাকলেও অনেক কথাবার্তা হচ্ছে। আপনি আসলে মানুষ যে আসলে এগুলো নিয়ে কথা বলছে, এটাকে কীভাবে দেখেন? আসলে মানুষ যে কথা বলছে, এই ব্যাপারটা নিয়ে কথা বলছে, এটাকে আপাতত আমি পজিটিভলি দেখছি, হোক না সেটা যত বাজে কথা।
কারণ মানুষ বলছে তো, এতদিন তো মানুষ জানতোই না। এতদিন মানুষ মনে করতো জন্মের পর থেকে একটা ছেলে মানে একটা মেয়ের বিয়ে করবে আর একটা মেয়ে মানে একটা ছেলের বিয়ে করবে। সো এখন যেহেতু মানে গ্লোবালাইজেশন যুগ শেষ হয়েও আমরা আরও উন্নত প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছি, আমাদের জীবনযাত্রার পরিবর্তন আসতেছে, আমরা বুঝতে পারছি আমাদের মানে নিজেদের জায়গাগুলিও বুঝতে পারছি। সো আমার মনে হয় এখন মানুষ মানে জানতে পারছে বিধায় মানুষ নেগেটিভ কমেন্ট করছে, কারণ সে এইটা জানতেছে যে ব্যাপারটা কতটা স্পর্শকাতর। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের পড়াশোনাটা বেশি দরকার এই ব্যাপারগুলি নিয়ে কমেন্টস করার আগে, বেশিটা জানুক। হচ্ছে মানসিক বিকৃতি এবং শারীরিক বিকৃতি এবং আরও অনেক অজস্র বাজে কমেন্ট আসতেছে, কারণ ওগুলো আপনার কি মনে হয় কতটুকু তারা জেনে বলবে? আমার মনে হয় কি মানুষ 99% মানুষই না জেনে বলতেছে। কারণ কি একটা মানুষ যখন অ্যাটলিস্ট জানে তখন কিন্তু তার কমেন্টসটা পড়লেই বোঝা যায় যে সে ঠিক কতটুকু জানে। আপনারা ফেসবুক চিন্তা করে দেখেন, কমেন্টসের ভাষা পড়েন যে কতটা বিশ্রী এবং কতটা মানে কি বলে ঠুনকো হালকা। কারণ কি মানে যার ভিতরে দুইটা কালির ফোর আছে বা আমরা যেটাকে আঁচড় বলি, একটা শিক্ষিত মানুষের কথাবার্তা স্টাইল কিংবা একজন শিক্ষিত মানুষের ব্যবহারটাই কিন্তু অন্যরকম। শিক্ষিত বলতে কিন্তু আমি স্বশিক্ষিত মানুষকে বোঝাচ্ছি। পাশ করা সার্টিফিকেট নিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকেও অনেক মানুষ বের হয়, কিন্তু তারা কতটুকু মানে শিক্ষাকে প্রয়োগ করে। সো অ্যাটলিস্ট আমার যেটা মনে হয় মানুষ জানুক, জেনে মানে সে পড়ুক, অ্যাটলিস্ট পড়ুক যে এটা খারাপ, পড়ে তারপর খারাপটা বলুক, না জেনে না বুঝে খারাপটা না বলা যাবে। থ্যাংক ইউ।